এবার তোমাদের আরেকটা সমন্বয় বহুল আলোচিত, তোমাদের বহুল প্রতীক্ষিত, যেটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা থাকে, কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটাই অনেকে আটকায়। এটা নিয়ে আলোচনা করব। কোথায় বসবে, আয় বিবরণীতে কিভাবে বসবে, আর্থিক অবস্থায় কিভাবে বসবে, সব বলবো। তার আগে আমার কয়েকটা কথা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা, না হলে প্রবলেম হবে। একটা কথা খেয়াল করবা, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দুইটা কিন্তু এক নয়। হ্যাঁ, অনাদায়ী পাওনাকে কিন্তু আমরা অনেক সময় কুঋণ বলে থাকি, সনাতনী কুঋণ বলি, আধুনিকে এসে বলি অনাদায়ী পাওনা। কথা কিন্তু ভাই একই। অনেক সময় অনাদায়ী পাওনা না বলে দেনা, তাতে কোনো সমস্যা নেই। তো অনাদায়ী পাওনা আর অনাদায়ী, আচ্ছা শর্টে লিখছি অনাদায়ী পাওনা সঞ্চিতি, দুইটা এক নয়। অনাদায়ী পাওনা মানে শিওর আর পাবো না। অনাদায়ী পাওনা সঞ্চিতি লেখা আছে, তার মানে কি পেতেও পারি নাও পেতে পারি, শিওর নয়, অনুমান। তাহলে ম্যাথ সলভ করার সময় সব সময় মাথায় রাখবা, যদি কখনো ম্যাথ করার সময় কোথাও অনাদায়ী পাওনা লেখা দেখো, তাহলে বুঝবা শিওর আর পাবো না। আর যদি লেখা দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি, তার মানে এটা নিয়ে কনফিউশন আছে, পেতেও পারি নাও পেতে পারি, শিওর না। তো এবার আয় বিবরণীতে কিভাবে সলভ করবা আমি একটু বলে দিচ্ছি। সেক্ষেত্রে তোমরা রেয়া মিলের অ্যামাউন্টটাকে ফলো করবা। অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় লেখা আছে? রেয়া মিলে। তো যদি তোমরা রেয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতি লেখা দেখো, তাহলে বুঝবা এটা কত সালের রেয়া মিল? 2021। খুব খেয়াল করো, খুব খেয়াল করো, এটা কত সালের রেয়া মিল? 2021 সালের। তার মানে রেয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 3000, এইটাকে 2020 সালে অনুমান করা হয়েছে এবং খরচ দেখানো হয়ে গেছে। অলরেডি খরচ দেখে দিয়েছি। কবে? 20 সালে। ক টাকা? 3000। অনুমান করার সময় খরচ দেখে দিয়েছে। এবার এখানে কি বলেছে অন্যান্য তথ্যতে দেখো তো, দেনাদারে 2000 টাকা আদায়যোগ্য নয়, মানে শিওর আর পাবো না। তাহলে লাস্ট ইয়ারে অনুমান করেছি এবং খরচ দেখাইছি 3000, এইবার এসে শিওর হলাম পাবো না কত? 2000। তার মানে লাস্ট ইয়ারে খরচ 1000 কি বেশি দেখিয়ে আসছে। এটা আমি বেসিক বলছি, তোমরা যদি এটাতে অভ্যস্ত না, তোমরা ধুমধারাক্কা যেটা কুঋণ যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি ওটা করে অভ্যস্ত। আমি এটা বলছি বেসিক আর কি, যেটা আসলো কোথা থেকে কিভাবে সেটা বলছি। তো আমরা অ্যামাউন্ট গুলোকে বের করে নিই, তারপরে বলছি। প্রাপ্য হিসাব রেয়া মিলে ছিল 50,000 ছিল, এর মধ্যে বলছে শিওর আর পাবো না কত? 2000। বাদ দাও, থাকলো কত? 48,000 প্রাপ্য হিসাব। 50 থেকে 2 বাদ দিলাম, শিওর পাবো না। পাবো কত? 48। এই 48-এর মধ্যে আরো 5% নিয়ে সন্দেহ আছে, পেতেও পারি নাও পেতে পারি। তাহলে 48,000-এর 5% কত হবে? আমরা এটাকে 5 দিয়ে গুণ দিব, 100 দিয়ে ভাগ দিব, 5 কুড়ি 100। এখানে কাটলাম, এইটা 4800-কে 2 দিয়ে কাটলে 2400 টাকা হয়। 2400 টাকা অনুমান করলাম, আবার কুঋণ সঞ্চিতি ধরলাম। কয় পার্সেন্ট? 5%। এই কথা বলা থাকলে প্রাপ্য হিসাব থেকে কুঋণ বাদ দিবা, দিয়ে যে বাকি টাকা তার উপরে পার্সেন্ট করবা। দেখো এইটা অনুমান করেছি কবে? বলছি 20 সালে অনুমান করেছি, 21 সালে এসে শিওর হলাম। আর এইটা এই 2400 টাকা অনুমান করলাম কবে? 21 সালে। এটা আবার শিওর হব 22 সালে। এভাবে কিন্তু ট্রেনটা চলে 2 বছর কেন্দ্রিক। তো এবার এটাকে সলভ করব কি করে? দেখো, অনাদায়ী পাওনা, এখানে একটু লিখে নিয়ে পরিচালন খরচ অংশে দেখাতে হবে কিন্তু, ওকে? লিখবা পরিচালন খরচ, লিখে পরিচালন খরচ অংশে লিখবা অনাদায়ী পাওনা কত টাকা? 2000। অনুমান করলাম কত? যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি।
নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই বছরে অনুমান করলাম কত, 2400 টাকা। যোগ করব, সেখান থেকে বাদ দিব গত বছরে কত অনুমান করেছে। রেয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটাকে তোমরা পুরাতন নামে লিখো, যদিও এটা নতুন পুরাতন কথা ইউজ করা উচিত না, তারপরে এটা প্রচলিত, সবাই ইউজ করে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত, 3000। তাহলে অনাদায়ী পাওনা যোগ অনাদায়ী পাওনা 2000 যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অনুমান করলাম 2400, 48,000-এর 5% যোগ করলাম, বাদ দিলাম পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এখানে কত হলো দেখো তো, 4400 থেকে 3000 বাদ দিয়ে তাহলে কত হচ্ছে, 1400 টাকা। এইটাকে আমরা খরচ দেখাবো আয় বিবরণীতে। 4400 থেকে 3000 বাদ দিয়ে আমরা 1400 টাকাকে আয় বিবরণীতে কুরিন বাবদ খরচ দেখাবো। ওকে, এবার বেসিকটা একটা এর সাথে অ্যাডজাস্ট করে দিই। লাস্ট ইয়ারে খরচ দেখাইছিলাম 3000। কুরিন অনুমান মনে রাখবা, বরাদ্দ পদ্ধতিতে যখন কুরিন অনুমান করা হয় তখনই খরচ দেখানো হয়। এটা লাস্ট ইয়ারে খরচ দেখাইছি, এবছর শিওর হয়েছি 2000। তাহলে লাস্ট ইয়ারে খরচ 1000 বেশি দেখায় আসছে। এই বছর অনুমান করেছি 2400, কিন্তু খরচ দেখাবো 1400। তার কারণ কি, লাস্ট ইয়ারে 1000 খরচ বেশি দেখাইছি, তাহলে এই বছর যা অনুমান করব তার চেয়ে 1000 খরচ কি কম দেখাবো। এটা হচ্ছে বেসিক। আর যদি বেসিক তোমার বেসিকের জন্য কুরিনের একটা বিস্তারিত ক্লাস দরকার, তো সেক্ষেত্রে যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা যেটা ইউজ করো ওটাই, অনাদায়ী পাওনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা করলে আয় বিবরণী হয়ে গেল। ওকে, এবার আর্থিক অবস্থায় এসে চলতি সম্পদে কোন অংশে, চলতি সম্পদ অংশে প্রাপ্য হিসাব লিখবা। প্রাপ্য হিসাব লেখার পর, প্রাপ্য হিসাব কত ছিল রেয়া মিলে, 50,000 টাকা। লেখার পরে সেখান থেকে শিওর হয়েছে কত, কুরিন বা অনাদায়ী পাওনা 2000, সেটা বাদ দিবা। দিয়ে কত হলো ওইটা বাদ দিবা। আরেকটা কি, যেটা অনুমান করলা 2400, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কত অনুমান করলা, 2400 টাকা। এই যে ওটাও বাদ দিবা। তাহলে 50,000 থেকে আমরা টোটাল 4400 বাদ দিলাম, তার মানে 45,600 টাকা হচ্ছে প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য মূল্য। এটা কিন্তু আবার এমসিকিউতেও আসে, তোমাদের অনেক সময় বলে নিট আদায়যোগ্য মূল্য বের করো। ঠিক আছে, নিট আদায়যোগ্য মূল্য 45,600 টাকা আর্থিক অবস্থায় চলতি সম্পদে দেখাতে হবে। ওকে, এই হচ্ছে তোমাদের কুরিনের সমাধান। আশা করি সবাই ক্লিয়ার হয়েছ। তো আরেকটা স্লাইড আছে তোমাদের, আরেকটা সমন্বয় আছে, দেখাবো এই রিলেটেড। যদি ভিন্ন থাকে তখন কি করবা, আগে বলো এটা ওকে কিনা। তো এবার আমরা আরেকভাবে সলভ করি যদি প্রশ্নে ভিন্নভাবে থাকে। আচ্ছা, অনেক সময় এইভাবে লেখা থাকে, অনাদায়ী পাওনা রেয়া মিলে লেখা আছে 10,000, অনাদায়ী পাওনা সঞ্চিতি লেখা আছে কি 8,000। এটা কি রেয়া মিলে আছে পুরাতন, গত বছর অনুমান করা হয়েছে। এটা কবে অনুমান করা হয়েছে, গত বছর। আর অনাদায়ী পাওনা শিওর হয়েছে কত, 10,000। এবার বলা হয়েছে অনাদায়ী পাওনা বাবদ আরো 1,000 টাকা লেখা প্রয়োজন এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আরো 2,000 টাকা বৃদ্ধি করার প্রয়োজন। এই ভাষায় থাকলে কিভাবে আয় বিবরণীতে সলভ করবো আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। পরিচালন খরচ অংশে, কোন অংশে, আয় বিবরণীতে পরিচালন খরচ অংশে অনাদায়ী পাওনা রেয়া মিলে আছে কত, 10,000 যোগ অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা এই যে একটা দেওয়া আছে 1,000, আরো লেখা প্রয়োজন অনাদায়ী পাওনা, মানে পরে আগে শিওর হয়েছি 10,000 টাকা আর পাবো না, পরে আবারও শিওর হয়েছি 1,000 পাবো না। তাহলে টোটাল কত, অনাদায়ী পাওনা 11,000, যে শিওর আর পাবো না। অনাদায়ী পাওনার সাথে এটাকে আমরা মোট কুরিন বা মোট অনাদায়ী পাওনা বলছি 11,000কে, এর সাথে কি যোগ করবা,
নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় পাবা, কিভাবে পাবা? নর্মালি তোমরা অভ্যস্ত তো, কিভাবে, যেভাবে বলা থাকতো প্রাপ্য হিসেবের উপরে এত % কুড়ি সঞ্চিতি ধার্য করতে হবে, এই ভাষায় বলা থাকতো। এবার তো এই ভাষায় বলা নাই। এবার কি করে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পাবা? দেখো, এই অনাদায়ী পাওনা সঞ্চিতি কবে অনুমান করা হয়েছে? আমরা হিসাব করছি কবে, 21 সালের। এটা অনুমান করা হয়েছে 2020-এ। এবার 21 সালে কত অনুমান করব? 21 সালে যেটা অনুমান করব সেটাই নতুন সঞ্চিতি। বলা হয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আরো 2000 টাকা বৃদ্ধি করা প্রয়োজন। তার মানে এটা 20 সালে অনুমান ছিল, 20 সালে যা অনুমান করেছে তার চেয়ে আরো 2000 টাকা বেশি অনুমান করব। অর্থাৎ 21 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 8-2-10,000, 8-2-10,000 নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এভাবে পাবো আমরা। ওকে, এবার এখান থেকে বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কত টাকা? 8,000। তাহলে এবার সলভ হবে কি? অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হচ্ছে আমাদের? 21,000। 21,000 থেকে আমরা বাদ দিব হচ্ছে 8,000। তাহলে 13,000 আয় বিবরণকে খরচ দেখাবো। এটা হচ্ছে এইভাবে সমাধান করতে হবে। ওকে, আর যদি বেসিক থিঙ্ক করো তাহলে বেসিকটাও বলে দিচ্ছি। লাস্ট ইয়ারে অনুমান করেছিলাম, এটা গত বছর অনুমান করেছিলাম 8,000, এই এবং অনুমান করেছে এবং খরচও দেখে আসছি 20 সালে। 21 সালে সে শিওর হয়েছে যে 11,000 পাবো না। তার মানে গত বছরে আমরা 3,000 টাকা খরচ কম দেখে আসছে। এবার এই বছর অনুমান করলাম কত? এই যে নতুন অনুমান করেছি কত? 10,000, কিন্তু খরচ দেখাবো 13। কেন? লাস্ট ইয়ারে 3,000 খরচ কম দেখায় আসছে। তাহলে এই বছর যা অনুমান হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তার চেয়ে 3,000 খরচ বেশি দেখাবো। এই লজিকে আমরা খরচ দেখাচ্ছি 13,000। ওকে, এবার আর্থিক অবস্থায় এসে কি করবা? চলতি সম্পদ অংশে, চলতি সম্পদ অংশে কি করবা? প্রাপ্য হিসাব কত আছে? 60,000 টাকা। এই 60,000 থেকে বাদ দিবা হচ্ছে অনাদায়ী পাওনা 1,000। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত অনুমান করেছে? 10,000। এটা বাদ দিবা, দিয়ে আমরা আর্থিক অবস্থায় প্রাপ্য হিসাবকে চলতি সম্পদে দেখাবো। ওকে, কত অনুমান করেছি? 10,000। তাহলে টোটাল বাদ দিচ্ছি কত? 60,000 থেকে 11,000 বাদ দিচ্ছি। তাহলে 11,000 বাদ দিলে 49,000 টাকাকে আমরা আর্থিক অবস্থায় চলতি সম্পদে দেখাবো। ওকে, এটা হচ্ছে তোমাদের সমাধান। তবে এক্ষেত্রে কারো কারো মনে প্রশ্ন, অনাদায়ী পাওনা 10,000 রেয়া মিলে যেটা, সেটা কেন প্রাপ্য থেকে বাদ দিলাম না? রেয়া মিলে আসলো কিভাবে এটা বলো তো? এটা রেয়া মিলে আসছে জাবেদা হয়ে খতিয়ান হয়ে, তার মানে অলরেডি প্রাপ্য থেকে বাদ দেওয়া আছে, আর বাদ দেওয়ার দরকার নাই। অন্যান্য তথ্যতে যেটা আছে সেটা বাদ দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে প্রাপ্য হিসেবে নিট আদায়যোগ্য মূল্য আর্থিক অবস্থায় বসলো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।